জমিদার পরিবার নিয়ে একটা নেগেটিভ ধারণা কিন্তু মানুষের মধ্যে ছিল, আছে অনেক মানুষের মধ্যে। কারণ আমি সারা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি, আমি টাঙ্গাইলের অনেকগুলি সমাবেশ করেছি। সর্বশেষ আমরা যে এই পন্নী পরিবারের মানে ডেভেলপমেন্ট নিয়ে আমরা যার সাথে বৈঠক করেছি, মানে সমাবেশ করেছি, বীর মুক্তিযোদ্ধা, এখন নাই, প্রয়াত বিএনপির প্রতিষ্ঠাতা, টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা হামিদুল হক মোহন ভাই কিন্তু ওখানে ছিলেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। মির্জাপুর গোড়াইতে সেখানে কিন্তু আমরা একটা সমাবেশ করেছি, এই এলাকার উন্নয়ন কিভাবে করা যায়, সেখানেও বিএনপির অনেক নেতৃবৃন্দ ছিলেন। তো যাই হোক, জমিদার পরিবার নিয়ে একটা নেগেটিভ ধারণা কিভাবে হলো সে হিস্ট্রি আপনারা জানেন। মূলত টাঙ্গাইলের এই জমিদার পরিবার, এটা জমিদার পরিবার ছিল না, এটা ছিল একটা সুলতানি পরিবার। সুলতানরা এই দেশে আসছেন কিন্তু ইসলামের সুমহান আদর্শ প্রসার এবং প্রতিষ্ঠা করার জন্য। আমি বলবো, দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, আমার স্টাডি বা আমার গবেষণা আমি যেটা পেয়েছি, টাঙ্গাইলের পন্নী পরিবার এই অঞ্চলে এসেছেন, এনাদের আগমনের ফলে এখানে মুসলমানদের শিক্ষা, সাহিত্য, মুসলমানদের প্রভাব বিস্তারে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন পন্নী পরিবার। তো সংক্ষেপে এটুকু বলছি, ব্রিটিশরা যখন দখল করলো তখন কিন্তু তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তারা মূলত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জমিদার সৃষ্টি করেছে এই দেশে। এই পন্নীদের অনেক জমি তারা দখল করে টুকরা টুকরা করে তাদেরকে দিয়েছে। তো কাজেই এটা কিন্তু জমিদারি নয়, কেবল পূর্বে একটা সুলতানি একটা ইতিহাস আছে এখানে। আমি এই বাড়িতে আজ থেকে 30 বছর আগে এসেছি। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, আমার শ্রদ্ধেয় শ্বশুর, ওনার সাথে আমি কিন্তু এই মাঠেও গিয়েছি। গোড়াইতে তিনি আমাকে অনেকগুলি জায়গা দেখিয়েছেন কোথায় কি ওনার ছিল। এখানে অনেকে হয়তো গত মেলায় আমি যখন এসেছি আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার এলাকা নোয়াখালী লক্ষ্মীপুরের ওই এলাকার মানুষ এই অঞ্চলের পন্নী জমিদারদের ইতিহাস খুব একটা জানেন না। মানে এই প্রজন্মের কথা বলছি। মুক্তিযুদ্ধের আগের যারা মুরব্বী আছেন, বয়োবৃদ্ধ আছেন, ওনারা কিন্তু জানেন, ওনারা কিন্তু শুনছেন। তো আমি একটা উদ্যোগ নিয়েছি যে টাঙ্গাইলের এই যে ঐতিহ্য, যেমন করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, এটা একসময় আলিগড় বলা হতো, টাঙ্গাইলে আলিগড়। আমি কবি নজরুলের একটা লেখার মধ্যে এই করটিয়ার সম্পর্কে আমি একটা ধারণা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি পোস্টার, অনেকগুলি আপনার হলো প্ল্যাকার্ড আছে, অনেকগুলি ব্যানার আছে। এই যে আমরা সুলাইমান খান কররানীর ওনার একটা ছবি এখানে আনলাম। আমাদের উদ্দেশ্যটা কি আসলে? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রজন্মের কাছে আমাদের এই সত্যিকারের ইতিহাস যেটা হারিয়ে গিয়েছে এটা কিন্তু তুলে ধরা। এই যে কালা পাহাড়ের নাম নজরুল কবিতা বলেছেন, কোথা সে কালা পাহাড়, কোথা সে গজনী চেঙ্গিস, গজনী মাহমুদ, আপনারা তো সে কবিতা সম্পর্কে জানেন। এই কালা পাহাড় এই পন্নীদের সেনাপতি ছিল। কালা পাহাড় নিয়ে কিন্তু অনেক ধরনের বক্তব্য আছে। ওনার একটা আধ্যাত্মিক লকব আছে, আপনারা জানেন, মাহবুবে খোদা জনাব হায়দার আলী খান পন্নী রহমতুল্লাহ আলাইহি, ওনার উপরে লিখিত বইটা টাঙ্গাইলের এক ভদ্রলোক লিখেছেন। আমরা এটার সংস্করণ বের করব। আমি বলেছি যে আপনারা এটার সংস্করণ বের করেন, ওনার সাথে কথা বলে। ওয়াজেদ আলী খান পন্নী সম্পর্কে যে বইগুলি বাজারে আছে আমরা সেগুলি কালেকশন করেছি। সেগুলি কালেকশন করে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। এখন কিভাবে তুলে ধরতে চাই, আমাদের এই সমাজে আমরা নানান মতের, নানান ধর্মের, নানান ফেরকার, নানান তরিকার মানুষ বসবাস করি, এটা সবাই জানেন। আমি মনে করি আমাদের যাদের ধর্মীয় বিশ্বাস, এখানে অনেক বাজারে অনেক হিন্দু আছেন, অনেক মুসলমান আছেন, মুসলমানদের মধ্যে অনেক দল আছে, বিএনপি করেন, অনেক আওয়ামী লীগ এখন অবশ্য পরিচয় না দিলেও আছেন, অনেকের ভিতরে এনসিপি আছেন, জাতীয় পার্টি আছেন, চরমনায় আছেন, ইত্যাদি নানান ধরনের, অর্থাৎ দল মত নির্বিশেষে নানান মতের ফেরকার মানুষ সমাজে বাস করেন। আমি মনে করব ধর্মীয় বিশ্বাসটা একটা আমাদের মনের আধ্যাত্মিক ব্যাপার, আমার ফেইথ, আমার বিলিফ, বা আমাদের ইসলামী ভাষায় বলি আমার আকীদা। এটা নিয়ে বৈপরীত্য বা দ্বিমত থাকতে পারে আমাদের মধ্যে। সবাই এখানে যারা আমরা বসে আছি, আমাদের গায়ের কোটটার রং কিন্তু একরকম না। কেউ সাদা কোটটা, কেউ কালো কোটটা পছন্দ করেছেন, কেউ লাল জামা পরেছেন। কিন্তু এলাকার উন্নয়নে আমি মনে করি এটা আমাদের অভিন্ন স্বার্থ, অভিন্ন লক্ষ্য, একই ধরনের একটাই গোল হওয়া উচিত। যেমন ধরেন করটিয়া বাজারে যদি চুরি হয়, চোরের কোনো ধর্ম নাই, সে কিন্তু বুঝবে না যে কোনটা হিন্দুর দোকান, কোনটা মুসলমানদের দোকান।
কাজেই এখানে করটিয়া বাজারের যে নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হিন্দু মুসলমান সবারই দায়িত্ব। এই রাস্তার মধ্যে যদি নিরাপত্তা না থাকে, মানুষ যদি হাঁটতে না পারে, তবে সেখানে কিন্তু সাফারার সবাই হয় দলমত নির্বিশেষে। কাজে আমি মনে করি এলাকার উন্নয়নের স্বার্থে এখানে দলীয় বিশ্বাস বা আমাদের ধারণা এটা যার যার যা থাকুক, আমরা চেষ্টা করব কারো বিশ্বাসে, কারো ফেইতে, কারো আকিদায় কোনো ধরনের আক্রমণ না করে আমরা বরং এলাকার উন্নয়নে কী ভূমিকা রাখতে পারি, এটা হলো আমার নীতি। আমার শ্রদ্ধেয় শ্বশুর যিনি জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, উনি ইন্তেকাল করেছেন 2012 সালে। 12 সালে ইন্তেকাল করার পর ওনার প্রতিষ্ঠিত আন্দোলনের দায়িত্ব যখন আমার উপর আসে, আমি তখন সারা দেশে এই আন্দোলনের পরিচিতির জন্য আমি তখন বেরিয়ে পড়ি। কাজেই এখানে উনি যখন ছিলেন, ওনার বাড়ি সেই হিসাবেই ওনার কার্যক্রম ওনাকে কেন্দ্র করে পরিচালিত হতো। এখন যেহেতু তিনি নেই, কার্যক্রম আর এখন এখানে নাই, স্বাভাবিকভাবেই। আমার বাড়ি নোয়াখালী কেন্দ্রিক আমাদের সেখানে অনেক কার্যক্রম হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এরপরে ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়, টাঙ্গাইলে আমরা অফিস নিয়েছি, সারা দেশে আমাদের কার্যক্রম। কাজেই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিদার বাড়ি হবে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কোনো ধরনের দলীয় কার্যক্রম চলা যায় না, এটা কোনো যুক্তির কথা হয় না। তো কাজে আমি মনে করি এ জাতীয় কোনো ধরনের সন্দেহ, দ্বিধা কারো যেন না থাকে। আমি প্রথমেই এটাকে অপনোদন করে দিতে চাই। আমি যখন এখানে পরবর্তীতে আসলাম, আমাদের শ্রদ্ধেয় বড় আপা মোতোয়াল্লি, ওনাকে আমি বলেছি যে আপা, আমার যতটুকু সহযোগিতা লাগে আমি করব। আমার কর্মীদের যত সহযোগিতা লাগে আমরা করব। আপনি এই বাড়িটাকে সংরক্ষণের জন্য যা দরকার তা করেন। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি নানানভাবে এটাকে তুলে ধরতে পারি, কোনোটা প্রিন্ট আকারে, কোনোটা লেখা আকারে, কোনোটা আপনার হলো আর্ট আকারে, কারণ অনেক কিছু নাই। পরে আমি দেখলাম এবারে ঈদের টাইমে আমরা একটা সুযোগ আছে জনগণের জন্য, আপনারা উন্মুক্ত করে দেন। তখন আপা বললেন যে এই বাড়িটা তো অতীতে একটু রিজার্ভ রাখা হতো, সবাইকে ঢুকতে দেওয়া হতো না, নানানভাবে কন্ট্রোল করা হয়েছে। তা আমি বললাম যে দেখুন, আসলে ঐতিহাসিক স্থান যেটা, এটা ইতিহাস সম্পর্কে জানার জন্য সাধারণ জনগণের কাছে সুযোগ করে দেওয়া হয়, না হলে কিন্তু হারিয়ে যাবে। তো যাই হোক, আমরা ইন্টারনালি কথা বলেছি, পারিবারিকভাবে কথা বলার পর আমি জনগণের জন্য আমরা বললাম এটাকে উন্মুক্ত করে দেন। তবে জনগণ এসে কি দেখতে পায়, কি পাবে, এটা কিছু প্রদর্শনের আওতায় আনেন। তখন ভিতরে গিয়ে দেখলাম আসলে দুঃখজনক কিছুই নাই। আমি আজ থেকে 30 বছর আগে যেগুলি দেখলাম, বল্লম, তলোয়ার, হরিণের মাথা, মহিষের মাথা, কিছুই নাই বলা চলে দেখানোর মতো। অথচ জনগণ কিন্তু উদ্গ্রীব। এমন মানুষও এসেছেন, তারা বলছেন ছোটোবেলায় বাবার কাছ থেকে শুনতে শুনতে বড় হয়েছি, এই বাড়িতে ঢুকতে পারি নাই, আজকে আপনারা ঢুকতে দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। পরে আমি পিছনে গিয়ে খুন্তি কোদাল নিয়ে ঠিক মাটি খুঁড়ে যেরকম কিছু প্রত্নতত্ত্ব বের যেরকম করে সেরকম আমি আমার কর্মীদেরকে বললাম বের করো। দেখা যায় এখানে নলকূপ, ওই যে গোসল করার কুয়া, একটা কূপ পাওয়া গেছে। এই কূপটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসছে, সাংবাদিকরাও আসছেন, সাংবাদিকরা সেটা প্রচার করেছেন। এখন কথা হচ্ছে ওনারা আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। ওনাদের পরামর্শের আলোকে যারা এসেছেন, আমি জানি না ওনাদের কোন গ্রাম, কোন ধর্ম, কোন বর্ণ, এখানে এই মাদ্রাসার আলেমরাও এসেছেন। আমি যথাসম্ভব সবার সঙ্গে কথা বলেছি। আশরাফ আত্রাফ এটা আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেছেন আমার কাছে মর্যাদা সে ব্যক্তি যে তাকওয়া মানে হলো ন্যায় অন্যায়ের মানদণ্ডে ন্যায়সঙ্গত কথা যারা বলে, ন্যায়সঙ্গত পথে যারা চলে, তাদের কাছে আল্লাহর সম্মান। কাজেই এখানে আমরা আশরাফ আত্রাফের বিভাজন আমি আসলে রাখতে চাই না। এটা হলো আমার পার্সোনাল এথিক্স, আপনি বলতে পারেন, এটা আমাদের এথিক্স। তো আমি এই জনগণের পরামর্শ নিলাম যে আপনারা কি চান, আপনাদের কাছে কেমন লাগে, আপনারা এই এলাকাটাকে কী ধরনের দেখতে চান। ওনারা আমাকে বলেছেন যে দেখুন, এই বাচ্চারা আসে, যদি বাচ্চাদের জন্য একটা আনন্দের ব্যবস্থা করা যেত। আবার বলছেন দেখুন এখানে আমরা চলাফেরা করতে পারি না, অনেক কিছু রাস্তাঘাট নেই। তখন আমি বলছি ঠিক আছে, আপনাদের এই সমস্ত কিছু আপনারা ওই ভিজিটর যে বুক আছে, বই আছে, দর্শনার্থীদের জন্য যে বই, সেখানে আপনারা লিখে যান। তো সমস্ত কিছু লিখে গেলে আপনারা শুনবেন যে শত শত মন্তব্য জমা পড়েছে, আপামর জনগণ তারা মন্তব্য দিয়েছেন। তো সেগুলি একত্রিত করে আমি একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্যই আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। মেইন কথা হচ্ছে এটা, আমি জানি এলাকার কোনো উন্নয়ন করতে হলে সাধারণ জনগণের সমর্থন, সহযোগিতা, আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। এখানে আমরা কি করেছি দেখুন, উনি দায়িত্ব পাওয়ার পরে এ পর্যন্ত প্রায় 2 কোটি টাকার উপর খরচ হয়ে গিয়েছে।
প্রথমে আমরা পুকুরটা খনন করলাম, একজন আমাদেরকে বুদ্ধি দিল যে কিছু মাটি সরাই ফেলেন, তাহলে কিন্তু পুকুরের সৌন্দর্য বাড়বে। এটা কিন্তু আমাদের ভুল হয়েছে, বেশ কয়েক ট্রাক মাটি কিন্তু একজনে নিয়ে গেছে। পরে আমি বললাম থামেন, কোনো মাটি দেওয়া যাবে না, মাটি এখানে লাগবে। পরে এই মাটি খনন এলাকার আরও অন্য অনেক কিছু ঠিকঠাক করতে প্রায় এ পর্যন্ত 2 কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। সেটা হলো আমি কি করতে চাই, কেন করতে চাই এটা আগে বলি। এই জন্যে করতে চাই, নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে চাই যে বাংলায় যারা শাসন করেছেন, সুলতানরা, সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী, আজকে 71 সালে স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক বড় বড় মানে কথা বলা হয়, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা এই করেছি। কিন্তু আমি যদি না পড়ালেখা করতাম, আপনারা জানেন 94-এ আমি প্রথম স্ট্যান্ড করেছি সারা বাংলাদেশে। তখন বাংলাদেশ টেলিভিশনে আমার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল, সেই 93 সালের ঘটনা। কিন্তু আমি ইতিহাসে পড়েছি কররানী সুলতানদের কাহিনী। বাট এখানে আসার পর 2000 সালে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনাকে দেখার পর, ওনার সংস্পর্শ পাওয়ার পর, ওনার জ্ঞানের গভীরতা দেখার পর, ওনার ভদ্রতা, ওনার সভ্যতা, ওনার বিনয়ে, ওনার সাহসিকতা, ওনার হিম্মত, এগুলি দেখার পর পন্নী পরিবার সম্পর্কে আমার ধারণা পাল্টে গিয়েছে একদম সম্পূর্ণরূপে। আমিও সাধারণ মানুষের মতো এই জমিদার মানেই সেই নীল দর্পণ, জমিদার মানে অত্যাচারী, জমিদার মানে জুলুমকারী, জমিদার মানে মানুষের নারী ধরে নিয়ে আসে, জমিদার মানে ভেতরে বাইজে নাচায়, জমিদার মানে হলো ট্যাক্স কালেকশন করে, মানে ব্রিটিশদেরকে ট্যাক্স দিয়ে আসে, এটা হলো জমিদার, এই হলো সাধারণ চিত্র। কিন্তু করটিয়ার জমিদারদের দেখলাম তারা ভিতরে বাইজিখানা বানান নাই, মসজিদের বাড়ির সামনে মসজিদ নির্মাণ করেছেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আজানের সুললিত কণ্ঠে এই জমিদারদের ঘুম ভাঙে। এই জমিদারদের কাহিনী শোনার পর আমি দেখলাম এই জমিদাররা শিক্ষা বিস্তারে এই এলাকা যা করেছেন সেটা নজিরবিহীন। এখানে আমি দেখলাম প্রথম ছাপাখানা এই দেশে ছিল না, মাহমুদিয়া ছাপাখানা প্রথম তৈরি হয়েছে, যেখানে পবিত্র কোরআন শরীফের অনুবাদ হয়েছে। এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই এলাকায় মসজিদ ছিল না, সেই মসজিদ নির্মাণ যারা করেছেন। কাজেই ইসলামের প্রচারে, ইসলামের তাহজিব তমুদ্দুন সংরক্ষণে, মুসলমানদের সাহসিকতায়, মুসলমানদের ক্ষমতায়নে এই পূর্ব বাংলায় যারা অবদান রেখেছেন, সেই জমিদার নয় কেবল সুলতান পরিবার, সুলতানি পরিবার, পন্নী পরিবার সম্পর্কে আমার নতুন প্রজন্মকে জানতে হবে। এই প্রেরণা থেকেই আমি মূলত এখানে মনোযোগ দিয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয়তো আল্লাহর প্ল্যান আছে, এই মাটিতে এখানে অনেক অলিয়া মানে আউলিয়া, অনেক গাউস কুতুব, অনেক আপনার হলো আল্লাহর প্রিয় বান্দারা এখানে ওনাদের পদস্পর্শ হয়েছে। আমি সবাইকে বলে দিয়েছি, আপনারা দেখবেন গেটে ঢোকার সময় একটা সাইনবোর্ড দিয়েছি আমি, যারা পড়েছেন, যারা পড়েননি পড়ে নেবেন দয়া করে। সেখানে আমি বলে দিয়েছি যে আপনারা এই বাড়ি অন্য অন্য বাড়ির মতো নয়। এইবারে আমি দেখেছি, কারণ আমি সারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমি নিয়েছি প্লাস, কিন্তু এইবারে ঈদের টাইমে আমি যে মানুষ দেখলাম, হাজার হাজার মানুষ আসেন, তাদের মধ্যে একটা শ্রদ্ধা, একটা বিনয়, একটা মানে বিনয়ে ভাব কাজ করে। এখানে কিন্তু কোনো হই হুল্লোড়, কোনো ধরনের মানে কোনো কিছু আমি দেখি নাই। তো কাজেই এটা কিন্তু একটা আধ্যাত্মিক একটা পরিবেশ এখানে বিরাজ করে। তো আমার প্রথম লক্ষ্যটা আমি বললাম, এটা নতুন প্রজন্মের কাছে আমাদের এই ইতিহাসটাকে তুলে ধরা, এই হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য। এবার আমি কি করব, এটা নিয়ে প্ল্যানটা আপনাদেরকে করছি। আমি বলতে আমরা সবাই মিলে, আমাদের সাবেক সংসদ সদস্য জননেতা টিপু ভাইয়ের সাথে আমার সাথে ঢাকায় বেশ কয়েকবার এটা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, ভাই, মানুষ চিরদিন থাকবে না, আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন, তারা অবদান রেখে গেছেন, তাদের জন্য আমরা কিছু করে যাওয়া দরকার। আসেন আমরা সম্মিলিতভাবে কিছু একটা করি। তো ভাই আমাকে বলতেছেন আমার সহযোগিতা থাকবে, তোমরা আগাও, তোমরা কাজ করো। আমার এলাকায় আমি কি করছি, এই সীমানার এটাকে আমরা যথাসম্ভব উন্নয়ন করে জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করা। আমরা যে আলোচনা করেছি সেটা হলো ঢাকা থেকে আমরা একটা ট্যুর গাইড বের করব, একটা ট্যুর প্ল্যান বের করব। এটা আমাদের পরিকল্পনা। সেটা হচ্ছে গোড়াই থেকে শুরু হবে, এখানে আটিয়া, দেলদুয়ার, এখানে করটিয়া কলেজ, এখানে জমিদার বাড়ি, এই সমস্ত ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করতে একটা মানুষের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা লাগে। তো আমরা এটা পরিকল্পনা করেছি। আমরা পরীক্ষামূলক কয়েকটা বাস আপনার ঢাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা দেখলাম 4টা পর্যন্ত যদি ওনারা সফর করেন পুরো দেখাটা হয়ে গেল।
তো সেজন্য আমরা এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তো তার আগে আমাদের কিছু অবকাঠামোগত প্রস্তুতি লাগবে। আমরা এরই মধ্যে ইউনেস্কোর সঙ্গে কথা বলেছি। জাতিসংঘের আপনারা জানেন ইউনেস্কো এটা নিয়ে কাজ করেন। আমাদের দেশ বিদেশে যারা আছেন, আমাদের শহীদ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমরা তাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের এলাকার মানুষের সহযোগিতার কতখানি দরকার। আমি এখানে একটা কথা বলি, যেমন এই বাড়িটাকে জনগণের জন্য আসলে দেখার মতো করে তৈরি করতে গেলে এখানে বিরাট একটা বিনিয়োগের ব্যাপার। তো বিনিয়োগ তো হলো অর্থনৈতিক। আপনারা জানেন যে পরিকল্পনা দুই প্রকারের হয়, একটা হচ্ছে লং টার্ম মানে প্রজেক্ট বা প্ল্যান, একটা হচ্ছে মানে শর্ট টার্ম প্ল্যান। তো স্বল্প মেয়াদী পরিকল্পনা, যেমন আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা 1 সপ্তাহের মধ্যে সেটা আঞ্জাম দিয়ে ফেললাম, এটা হলো শর্ট টার্ম। কিন্তু এখন 10 বছর 20 বছর বা 5 বছর ব্যাপী একটা পরিকল্পনা, সেটা হচ্ছে লং টার্ম প্রসেস। এখন জনগণের মানে কি সহযোগিতা। এবারে দেখলাম হাজার হাজার মানুষ আসছেন, অটো রিক্সা, গাড়ি, প্রাইভেট কার, গাড়ির দাঁড়ানোর জায়গা নাই, অটো রিক্সা হাঁটার জায়গা নাই, গাড়ি পার্কিং করার জায়গা নাই। তো এই ব্যাপারগুলি নিয়ে অনেক সময় বচসা হয়, মানে ড্রাইভারদের মধ্যে, প্যাসেঞ্জারদের মধ্যে বচসা হয়। কিন্তু আমি একটা খুব ভালো জিনিস দেখেছি, এবারের ঈদে মানুষের এই আগমনে করটিয়ার ব্যবসায়ীরা, সাধারণ মানুষ যথেষ্ট সহযোগিতা করেছেন। জনগণের জন্য যদি এই জায়গাটাকে পর্যটনের উপযুক্ত করতে হয়, এখানে ব্যাপক একটা বিনিয়োগের প্রয়োজন, এখানে ব্যাপক একটা জনগণের জনসম্পৃক্ততার প্রয়োজন, এখানে ব্যাপক একটা উদ্যোগের, একটা গবেষণার দরকার আছে। অলরেডি আমি এ পর্যন্ত গবেষণার জন্য একটা টিম কাজে লাগিয়েছি। আজকে যদি আপনারা দেখবেন, একটা মানুষ যখন এটা চক্কর দিবেন, তিনি মোটামুটি ইতিহাসের একটা অধ্যায় সম্পর্কে ওনার আইডিয়া হয়ে যাবে। আজকে আমরা যা করেছি আপনাদের জন্য, আমি আপনাদের কাছে চাই আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, সমর্থন। এখানে কোনো দ্বিধা, কোনো সংকোচ, কোনো সন্দেহ, কোনো কনফিউশন যেন দয়া করে কেউ না রাখেন। আমি আবারও বলছি, আসলে এই বাড়িতে আর কারো কোনো দলীয় কথা, দলীয় প্রচারের কিন্তু জায়গা না। এটা আমরাই করব না, কারণ এইগুলো হলো একটা ঐতিহাসিক দর্শনীয় জায়গা। এখানে নানান পথের নানান ইয়ের মানুষ আসবে। এখানে আমার দ্বিতীয় চাওয়া, সেটা হলো মানুষ যখন আসে, তারা যখন এখান থেকে একটা কিছু নিয়ে যেতে পারে, তারা যেন মনে করে যে না, করটি একটা সভ্যতার পাদপীঠ ছিল, এখানের মানুষগুলি শিক্ষিত, ভদ্র, এখানের মানুষগুলি উন্নত মনের, এখানের মানুষগুলি আচার ব্যবহার অসম্ভব মানে অসাধারণ। দেখুন, মানুষ চিরজীবন দুনিয়াতে থাকে না, মানুষ থেকে যায় মানুষের আমল, মানুষের কর্ম। তো কাজে 2 নাম্বার আমার চাওয়া হলো এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করা। এই ব্যাপারে আমি আশা করব, আমি আহ্বান করব নেতৃবৃন্দ যারা আছেন, যথেষ্ট বিজ্ঞ, যথেষ্ট কোয়ালিফাইড। আমি ব্যক্তিগতভাবে 2-1 সঙ্গে কথা বলেছি, সবাই 2-1 বাদে সবাই ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত, ভদ্র ঘরের এবং অর্থনৈতিকভাবে সচ্ছল। কাজেই এখানে দরকার হচ্ছে আমাদের একটা উদার চিন্তা, একটা উন্মুক্ত মানসিকতার এবং সহযোগিতামূলক মানসিকতার। আমাদের বর্তমান সরকারের উদ্যোগটাই হচ্ছে এটা, বাংলাদেশটাকে বিশ্বের বুকে একটা উন্নয়নের একটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তুলে ধরা। তো সেই জন্যে আমি আর এই বর্তমান সরকার, বিএনপি সরকার যেহেতু ক্ষমতায়, আর আপনি জানেন যে এই পরিবারের যারা অতীতে রাজনীতি করেছেন, তারাও কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে কিন্তু সম্পৃক্ত। এবার যখন বিএনপি সরকার ক্ষমতা আসছেন, এনারা যে পরিমাণ মত বিনিময় সভা করতে পেরেছেন, বাস্তবিক অর্থে কিন্তু মানে পরিবার নিয়ে, কিন্তু দল না, পরিবার নিয়ে। গত সরকারের আমলে কিন্তু পরিবার নিয়ে এতটা মত বিনিময় করা যায় নাই। তো কাজেই এখানে আমাদের সকল ক্ষেত্রে আমি একটা অনুকূল পরিবেশ অনুভব করছি। বর্তমান সরকারের মনোভাব, আমাদের মনোভাব, এই হচ্ছে ব্যাপারটা। তো আমি এগিয়ে আসতে চাই, আপনারা যদি এখানে আমাকে দোয়া করেন, স্বতঃস্ফূর্ত সমর্থন করেন, যদি কথা বলেন যে আপনি এখানে এই বাড়ির জামাই হিসাবে, জামাই তো আছে একটা সাইড, একটা পারিবারিক পরিচয়, কিন্তু আমি এই দেশের মানুষ হিসাবে, একজন সাধারণ নগণ্য মানুষ হিসাবে, আমি দেশপ্রেমের চেতনায় বলেন, ধর্মীয় অনুভূতিতে বলেন, ইমানি উদ্দীপনায় বলেন, যেই দিক থেকেই বলেন না কেন, আসলে আমি এই জায়গাটার মধ্যে, এই জায়গাটাকে একটা বিশ্ববাসীর কাছে একটা পরিচয় করে তুলে মানে পরিচিত করতে চাই। এই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি আশাবাদী ভারতবর্ষ থেকেও এখানে লোক আসবে। ভারতবর্ষ অলরেডি কলকাতা থেকে কয়েকটা টিম এসে এখানে ঘুরে গেছেন, ওরা আসছেন। কিন্তু আমি যখন বলছি আপনারা এমন একটা জায়গা পড়ে আছে, সেখানে যান, আপনারা দেখেন, সেখানে জানার আছে, বোঝার আছে, অনেক কিছু আছে। তো কাজে আমরা সহযোগিতা করলে ইনশাল্লাহ এই কাজটা আগাবে। বিশ্বের অবস্থা কিন্তু ভালো না, বিশেষ করে আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু ভালো না।
আমাদেরকে তাড়াতাড়ি সমাজের মধ্যে বিরাজিত বিভাজন বিভেদ বলে গিয়ে আমি মনে করি একাত্ম হয়ে যাওয়া দরকার। আমরা এই পন্নী জমিদার বাড়িকে একদিন বিশ্ববাসীর সামনে একটা ঐতিহাসিক স্থান হিসেবে, একটা আধ্যাত্মিক স্থান হিসেবে ইনশাল্লাহ তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।